এই গল্পটা এমন একটা দুনিয়া যেখানে ভাগ্য রাজ্য চলে, এখানে কেউ ভাগ্য বিরুদ্ধে চায় না। আমাদের নারায়ের ভয়ে চলে ন। চাংছিং ছিল এমন একটা পুতুলের মতো যে বোকেন মেডিকেল নিয়ে জন্মগ্রহণ করে, আর সবাই ভাবছিল ও তো সহজে হারিয়ে যাবে। চাংছিং শরীরে দুর্বল ছিল, বয়স কম, আর এমন একটা ভবিষ্যৎ যার আগে হেরে গেছে, কিন্তু মানুষ মাথা নত করতে রাজি হয় না। চাংছিং ঠিক তাই করেছিল, সে কাল্টিভেশনের মাধ্যমে নিজের ভাগ্য পাল্টাতে চেয়েছিল। এই গল্পের জয় নয়, হারার মানা হয়। এটি হলো ডিস্ট্রিক্ট নং। এটা পছন্দের পথ। তো গল্পের শুরুতে আমরা আমাদের হিরো চাংছিংকে দেখাতে পাই যে নিজের ভাগ্য বদলানোর জন্য অনেক মাইল পথ পেরিয়ে সেটি যেতে চায়। সে যতটা দয়ালু ছিল যে নিজে খাবারটা একটা পাখিকে দিয়ে দিল এবং খালি পেটে তার যাত্রা শুরু করলো। এখন রাস্তায় তার সামনে দুটো পথ ছিল, সে বুঝতে পারছিল না কোনটা তাকে সিদ্ধুর সিটিকে পৌঁছে দেবে। ঠিক তখনই সেই পাখিটা এসে হাজির হলো চাংছিং, যাকে চাংছিং তার খাবার দিয়েছে। পাখিটা তাকে সঠিক পথে দেখিয়ে দিল, যার সাহায্যে চাংছিং শেষ পর্যন্ত সিন্ধু পৌঁছে গেল। এখানকার তিন হাতা একাডেমি শিশুদের সবচেয়ে জনপ্রিয় আরও শ্রদ্ধা একাডেমি ছিল। গণত এখানে ভর্তি হতে প্রায় ভিড় লেগে থাকতো, সাথে সেখানকার হোর্ডিং বোর্ড লেখা ছিল যে যেই ব্যক্তি দরজা খুলে শুধু রাইজন ও একাডেমি দিতে পারছে। তখন একটা লোক তারও ক্ষমা ব্যবহার করে দরজা খুলে চেষ্টা করলো, কিন্তু দরজা ম্যাজিক্যাল শক্তি তাকে উড়িয়ে দিতে ফিরেছিল। যেখানে সবাই ওই লোকে মজা করছিল, ঠিক তখন চাংছিং তাকে মনোবল দিয়ে আরও একবার। সে তো সেই দিন দড়িয়ে খুলতে পারছিল, কিন্তু তখন একটা কাল্টিভেশন তার পালক চেকে করতে করতে তার কাল্টিভেশন লেভেলে বুঝতে শুরু করে। তার সঙ্গে সে বলতে থাকে, আরে কাল্টিভেশন এর প্রথম লেভেলে তো ছেড়ে দাও, এ বোকাটা তো এখানকার নিজের ডিভাইন কনসেপশনও জাগাতে পারেনি। তখন চাংছিং তাকে বলে, আমি তো এখানকার আমার কাল্টিভেশন গুরুটা করিনি, তাই তোমাকে তিন অন দ্য একাডেমি যোগ দিতে চাই। এটা ও শুনতে সে চিয়াংমিংকে উঠে বলে, হাহ বলো, এটা তো 1 নম্বর একাডেমি, এখানে সবাই কাল্টিভেশন শুরু করতে পারবে না, এখানে শুধু জিনিয়াসে ঢুকতে দেওয়া হয়। কিন্তু চাংছিং ও সেটা আগ্রহী করে সরাসরি এই দরজার কাছে চলে যায়। এদিকে কাল্টিভেশন নিজেদের মধ্যে বাজি ধরছিল, চাংছিং কত দূরত্ব সটকে পড়ে যাবে। চাংছিং নিজের মাথা সেই ও ফরমেশন ডিসকেট স্টেশন করতে লাগে। এই ডিসকেট স্টেশন স্টোর আর গ্যালারি দিয়ে তৈরি ছিল। সে সেলফিং ইনস্ট্রুমেন্টের যোগ করে, তারপর এর কোর ও স্টেলার লোক ও খুঁজে বের করে। যদি টোরস্টেট শক্তি না থাকে তাহলে এই ডিস্ক গ্যালারিটি চালু করে দেয়, যার ফলে মানুষটা দূরে ছিটকে পড়ে যায়। চাংছিং তখনই বুঝতে পারলো এটা একটা নর্থ উল্ট ফরমেশন, তাই সে নিজে মনের মতো বসে এর ও শেষ খুঁজে শুরু করলো। চাং হয়তো আজও পর্যন্ত একবারও কাল্টিভেশন করেনি, কিন্তু জ্ঞানের ব্যাপারে কেউ তার হারাতে পারবে না। সে এখানে কত না ফরমেশন ব্যবহার করে, সেটা ও কঠিন ফরমেশন ভেঙে ফেলেছে দেখে যাতে ও সেখানে ছিল। তাদের মুখ খোলা রইল, কিন্তু দরজা খুলে এক মাস্টার সঙ্গে সঙ্গে জনসঙ্গী এক আক্রমণ চালায়। ঠিক তখনই 36 লোকটা তার শস থেকে মাস্টার আক্রমণ থামিয়ে দেয়। এর মাস্টার নাম দাও, আর এটা ও তিনাদার একাডেমি মনোযোগ ছিল, আর ও এখানে টংস 36 একাডেমি সেশন এই ও বলার সাউ, তুমি এমন একজন লোকে ঝুঁকিয়ে ফেলছো যেটা একটা কাল্টিভেশন শুরুই করেনি। তোমার তো নিজে কার্যক্রমের লজ্জা হওয়া উচিত। এ সময় তিনওয়ানাত একাডেমি নেওট মাউসকে সেখানে এসে পড়ল আর শাওকে বলল, তোমার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, বলো তো এখানে এমন কি ঘটেছে যে তুমি কতটা রেগে গেল। তখন শাও তাড়াতাড়ি বলে, এই লোকটা আমাকে দরজা ঢুকতে দিতেছে না, মেকানিক্স ব্যাং করতে ফেলেছিল, এর জন্য চিং করার শাস্তি পাওয়া উচিত। তাই চাংছিং সঙ্গে সঙ্গে মাওকিকে
রেসপেক্ট দিয়ে বলল যে নোটিশ বোর্ড লেখা আছে যে কেউ এই দরজা খুলবে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। সেখানে দরজা খোলা কোনো নির্দিষ্ট পদ্ধতি লেখা ছিল না, তাই আমরা মনে হয় আমি কোনো নিয়ম ভাঙিনি। কিন্তু শাও একদম হেরে মানতে রাজি ছিল না। সে বলছিল, তুমি তো এখানে কার্ড ডিভিশনের প্রথম ধাপে মেরো কেলনিং পর্যন্ত পৌঁছাও নাই, তাহলে তুমি আমাদের দ্য একাডেমি জয়েন করা ও স্বপ্ন কি করে দেখলে? এখানে একটা কথা ও খোলাখাল দিয়ে শোনো, মারমেন বাজে লোকের ও আমাদের সাথে জয়েন করতে পারবে না। এখন এটা শুনে চাংশিং তাকে বলল, যদি তোমার শুধু জিনিয়াসের ভর্তি চলতে চাও তাহলে তোমাদের এই নকল টোটিটা তুলে ফেলো, এবং আমি তোমাদের একাডেমির নিয়ম পড়েছিলাম, ওটি আর্টিকেলে ফোনে 17 নম্বর অধ্যায় লেখা আছে, রেজিস্ট্রেট পরীক্ষা দিতে হলে একটা কাল্টিভেশন হওয়া জরুরি নয়। 11 বছরের আগে তোমাদের সিনিয়ররা এই নিউজটা ছিল। শেখ সিলেডার ও মাও কিং চংশিংয়ের জ্ঞান দেখে চমকে উঠল। তাও চংশিং পরীক্ষা দেওয়ার জন্য সাথে সাথে আওয়াজ করে বলল, এখানে চংশিং আরেকজন বন্ধুর জন্য অনুরোধ করল, যিনি একটু আগে দরজা খুঁজে ব্যর্থ হয়েছিল। তার মাস্টার মাও ও কিউ তাকে অনুমতি দিল, যাকে দেখে শাও রক্তের আগুন ধরে গেল। সে বলছিল, পরীক্ষা অনেক কঠিন এবং তোমার মতো কেউ কখনো এটা পাশ করতে পারতো না। কিন্তু চ্যাংশিং তাদের উপেক্ষিত করে সরাসরি পরীক্ষা হলে চলে গেল। এখানে তাদের মোট 36টা খোল দেওয়া হলো, প্রতিটা শেষ করে 15 মিনিট সময় দেওয়া হচ্ছে। যে কেউ 15 মিনিটে একটা স্কেলের উত্তর না পারলে সে তখনও ফেল হয়ে যাবে। ওয়াং চ্যাং 3000 ফোল্ডে পড়াশোনা করছিল, সেখানে পৌঁছে আসলে সে তার মাথার ভেতরে একটা কমপ্লিট লাইব্রেরি পর্যন্ত তৈরি করে ফেলেছে, যেখানে সে পড়ার যাওয়া ও সব ম্যানুয়াল ছিল, যার ও কারণ চংশিং সবচেয়ে কঠিন প্রশ্নের সহজে সমাধান করে শুরু করছিল। এদিকে কতজন ছাত্র ফেলে হয়ে গিয়েছে কেউ জানো না। জনলেখটাও তার প্রতি উত্তর দেখা ও অবাক হয়ে গিয়েছিল। ওয়েন্ড ও তিনওয়ান একাডেমি ইতিহাসে আজ পর্যন্ত কেউ 36টা পূরণ করতে পারেনি, কিন্তু চ্যাংশিং এক নতুন রেকর্ড তৈরি করলো। সবাই জানতে যে এই ধরনের কাজটা ওয়াং নামের এক লোক করেছে, যাকে এখন একটা লেজেন্ড হিসেবে মনে করা হয়, কিন্তু চংশিং তো তাকে ছাপিয়ে গেল। এদিকে শাও অনেক বেশি টেনশন পড়ে গেল। আর ঠিক তখন ডিভাইন জ্ঞানের বিশেষ সেবক সং সেখানে এসে পৌঁছালো, যে শাওকে বলল, আমাদের লেডি জু তোমার জন্য একটা বার্তা পাঠিয়েছে। বার্তাটা পড়ার সঙ্গে সঙ্গে শাও মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। এখন একটু পরে রেজিস্ট্রেশন নোটিশ টাঙানো হয়। চ্যাংশিং যে লোকটার সাহায্য করেছিল সেও এক্সামে পাশ করছে, কিন্তু চ্যাংশিং নাম সেই ওর লিস্টে ছিল না। তাই শাওর কাছে গেলাম, কথা বলল। সে বলছিল, আমি আমার তো রেজিস্ট্রেশন করতে চাইছি, কিন্তু আমার নাম তো ওই লিস্টে নেই। তখন শাও বলল, তো নাম লিস্টে না থাকলে সেটা কি যায় আসে, আর তোর নাম না থাকার দরকার কেন? ঠিক তখনই ট্যাং 36 এসে বলল, নাম তো অবশ্যই থাকা উচিত, সে তো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। শাও বলল, দেখো তুমি মধ্যে না পড়ো। তখন ট্যাং 36 বলছিল, কিন্তু মধ্য লড়াই তো আমার ফ্যামিলিগত হবি, চলো তাড়াতাড়ি বলো এই লোকটার নাম লিস্টে কেন লেখা হয়নি। সে শাওকে ধীরে ধীরে বলল, বাবা প্লিজ গোলমাল করিস না, দেখ আমি তোকে কোনো কারণ দিতে পারছি না। সাথে সাথে চ্যাংশিং বলে, তোমাকে এখানে অ্যাডমিশন দেওয়া হবে না। এটা ও শুনে ট্যাং 36 শাওকে মারতে যাচ্ছিল, কিন্তু চ্যাংশিং তাকে থামিয়ে দেয়। সে বলছিল, আমার জন্য তুমি স্টেপ নিয়েছিলে, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ, কিন্তু দ্য একাডেমি যদি আমাকে অ্যাডমিশন না দিতে চায় কোনো সমস্যা নেই, আমি
অন্য সেক্টরে যোগ দেব। টং 36 হতবাক হয়ে তার থেকে জিজ্ঞাসা করে, ভাই তোমার রাগ আছে না? ওর তোমাকে একদম বেকার কারণ রেজিস্ট্রেট করেছে। জং বলছিল রাগ স্থাপনের জন্য ভালো নয়, যদি কারণ বেশ ভালো হয় তবে রাগে নিজের রক্ত ঝলসস হয়। ট্যাং 36 ওর কথা শুনে বুঝলো যে এই লোকটা বেশ মজার, তাই সে চংসিংকে ডিনারে নিমন্ত্রণ করলো। দুইজনে আনুষ্ঠানিকভাবে নিজের নাম বলে পরিচিত করলো। ট্যাং 36 বলল, তুমি তো খুব সম্মান, কিন্তু তোমার নাম অনেক সাধারণ। তখন চংসিং বলল, আমার নাম হয়তো সাধারণ হলেও এর মানে অনেক ভালো, আর তোমার নামে সামনে 36 লাগানো আছে। তুমি কি তোমার পরিবারের 36 নম্বর ছেলে? এটা শুনে হাসি পেয়ে গেলাম। যে বলল, তাই আমার মায়ের তো এত ছেলের জন্ম দেওয়ার ক্ষমতাই ছিল না। আসলে 36 আমার আজু ক্লান্টের লিডারের র্যাঙ্কিং। 36টা র্যাঙ্কিং বেশ নিচে দিকে, তাই আমি আমার নামের সামনে 36 লিখে দিয়েছি, যে নিজের বরাবর মনে করিয়ে দিতে পারে যে আমার দ্রুত আমার চ্যাংশিং অপোনেন্ট করতে হবে। এটা আমার নিজে মোটিভেট করার জন্য একটা উপায়। এখানে চলে চংসিং কেউ আসুক, ক্ল্যান ও লিডার সম্পর্কে কিছু জানতো না, তাই ও এ 36 ওকে বলা লাগতো যে এটা আমাদের গ্র্যান্ড জাউ মডার্ন দেশের তরুণ প্রজন্ম ব্যাংকিং। তুমি যদি বেশি উচ্চ র্যাঙ্কিংও পাবে, ততই সমাজ জীবন আর্দ্রতা ও পরিষ্কার ও প্রথম স্থানে পাওয়ার সুযোগ বাড়বে। এখন ওরা কথা বলছিল যে ততক্ষণে তাদের খাবার পরিবেশন করা হচ্ছিল। চ্যাংশিং দেখলো আবহাওয়া দিকে থেকে এদের মতো একটা ডিশও একদম উপযুক্ত নয়, কিন্তু এখন টং 36 এত ভালোবাসার খাবার অর্ডার করছিল, তাই ও চংসিং খেতে শুরু করলো। ট্যাং 36 তাকে বলে, হয়তো তুমি সেন্ডো থেকে নও। এরপর চংসিং তাদের নিজের গল্পে বলা শুরু করে। সে বলে, আমি চংসিং পর্বতে আমার মাস্টার ও সিনিয়র ভাইয়ের সঙ্গে ওষুধ বানাতাম। চংসিং নাম শুনতে টং বেশ অবাক হয়ে যায়। সে বলে, এ জায়গা গেট যাও এবং মহাদেশের পশ্চিম সীমানা আছে, তুমি তো অনেক দূর থেকে এসেছো এখানে। এরপর সে চংসিংকে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। চংসিং তাকে বলে, আমার বাবা মা নেই, আমার মাস্টার আর সিনিয়র ভাই লালন পালন করেছিল। কিনিয়ান মাস্টার বলেছেন যে আমি আমার সিনিয়র ভাইকে একটু বুঝিয়ে পেয়েছিলাম। ওইদিকে অনেক ঠান্ডা ছিল, তাই সিনিয়র ইউনের মায়া মমতার সম্পর্কে গরম লাগছিল। ও আমার নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সেখানে একটা বিশাল সোডিং ড্রাগন এসে পড়ল, কিন্তু সিনিয়র ভাই ও ইউনের আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আমার মাস্টার জিনছেন এসে পৌঁছায়। তিনি এতটা শক্তিশালী যে আমি মনে করি যে এই দুনিয়ার কেউ তাকে হারাতে পারবে না। তিনি তার সন্ধ্যার একটা শিলার সোট দিয়ে মারল এবং ব্যবহার করে ড্রাগনের উপর আঘাত করলো এবং ড্রাগনের মোষ কেটে ফেললো। অর্থাৎ ড্রাগনে দাঁড়িয়ে তার ড্রাগনের সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। সেই দিকে থেকে আমার লালন পালন আমার মাস্টার আর সিনিয়র মিলে করেছেন। আমি অনেক দুর্বল ছিলাম, তাই আমার মাস্টার ইচ্ছাকৃতভাবে আমাকে নাম চংসিং রাখছিলেন, যার মানে হলো দীর্ঘজীবী আশীর্বাদ। আমার ভাই ইয়নিং শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন, কিন্তু তার মনের মিষ্টি মানুষ আমি আজও পর্যন্ত দেখিনি। আমার মাস্টার কখনো আমাদেরকে কাল্টিভেশন শেখাননি। তারা আমাদের দুইজনকে 3000 সেশন অনুশীলন করেছেন। যখন আমি সময় নষ্ট করতাম বা ভুল উত্তর দিতাম, তখন মাস্টার আমাকে শাস্তি দিত। অর্থাৎ ড্রাগনটা দাঁড়িয়েছিল, তাই ড্রাগনের সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। সেই দিন থেকে আমার লালন পালন আমার মাস্টার আর সিনিয়র মিলিয়ে করছে। আমরা অনেক দুর্বল ছিলাম, তাই আমার মাস্টার ইচ্ছাকৃতভাবে আমার নাম চ্যাংশিং রাখছিল, যার মানে
হলো দীর্ঘজীবী আশীর্বাদ। আমার ভাই ইয়নিং শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল, কিন্তু তার মতো মিষ্টি মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আমার মাস্টার কখনো আমাকে কাল্টিভেশন শেখায়নি। তার আমাদেরকে দুইজনকে 3000 সেকেন্ড অনুসরণ করেছিলেন। যখন আমি সময় নষ্ট করতাম বা ভুলের উত্তর দিতাম তখন মাস্টার আমাকে শাস্তি করতেন। তাই তাদের ভয়ে আমি জানি না কতগুলো বই শেষ করতে পেরেছি। 300 স্কেপ বই আমি শব্দ আমার মাথায় আছে। আর একদিন হঠাৎ করে ক্যান পাখির মাধ্যমে একটা বিশেষ কন্ট্যাক্ট পাওয়া যায়। আসলে আমার মাস্টার এই মেয়ের দাদা জীবন বাঁচিয়েছিল, তাই সেই কৃত্যভাবে আরেকটু কমিশনের জন্য আমার সঙ্গে সেই মেয়ের বিয়ে ঠিক করে দেয়। আমরা দুইজনে প্রায় একবার একে অপরকে ঠিক চিনতে পারিনি। সে আমাকে বলেছিল যখন আমি বড় হব তখন তাকে দেখতে গেলে আমার সিন্দুর টিকিয়ে যেতে হবে, আর আমাকে ওখানকার খাবার খাওয়াবই করছিলাম, সাথে পুরো টাউনটা এক্সপেক্ট করবে এবং আর আমি ওর সাথে দেখে করে খুব আগ্রহী ছিলাম। কিন্তু তারপর এক রাত হঠাৎ আমার অসুস্থ শরীর হলো, আর আমার ভিনাস পুরো কোয়ারেন্টাইন ঝামেলা পড়ে গিয়েছিলাম। সিনিয়র ভাই ইয়ং এই সব দেখে খুব ঘাবড়িয়ে গেল। যখন আমি সচেতন হলাম তখন দেখলাম আমি পরিবারে আমার জন্য খুব চিন্তা করতেছে। মাস্টার বলল আমার এই অসুস্থতাকে কোনো ইলাজ ঠিক করতে পারবে না, আর একটা আমার ভাগ্য। তখন ঠিক করলাম যদি এটা আমার ভাগ্য হয় আমি সেটাকে বদলে ফেলবো। মাস্টার আমাকে বলেছিল যে 800 বছরের মধ্যে শুধু 3 জন মানুষ তাদের ভাগ্য বদলাতে পেরেছে। তাই আমি নিজে ঠিক করলাম যে আমি সেই 4র্থ মানুষ হব যিনি তার ভাগ্য বদলাছে। মাস্টার আমাদের এই সিদ্ধান্ত শুনে খুশি হয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন সিন্ধু গিয়ে সেখানে ইমমর্টাল কোড ও পরীক্ষা প্রথম স্থান অর্জন করো, তখন তুমি তোমার ভাগ্য বদলাতে পথ খুঁজে পাবে। আমার ভাই ইয়ং আমাকে সেই শর্ট বেল্ট উপহার দিয়েছেন যা ড্রাগন দাঁড়িয়ে রিফাইন করে আমার মাস্টার তৈরি করেছিলেন। আমার ভাই ইয়ং কথা বলতে পারে না, কিন্তু তিনি আমাদের ইয়াসান জানছেন যে তিনি ওপর পুরো বিশ্বাস রাখেন যে এবং আমার ফিরে আসার অপেক্ষা থাকবেন। হ্যাঁ চ্যানশিং, এই গল্প শুরু হয়েছে ট্যাং 36 খুবই মুগ্ধ হয়ে গেছে। সে বলল তাই আজ থেকে তোমার নিজের ভাইয়ের মতো ভালোবাসবো। শুধু একটা জিনিস বুঝতে পারছি না, তুমি তো এত দূর থেকে প্রথমবার শটিনেট এসেছো, তাহলে তিনওয়ান্দার একাডেমি তোমার থেকে এত রাগ কেন করছে? এর পিছনে তোমার এই বিষয়ে চুক্তি নয় তো? তুমি কি আমাকে তোমার হবু ভাতিজার নামে বলতে পারবা? যখন ওপো চ্যানশিং বলতে লাগলো যে তার বাড়ি ঠিক সিন্ধু সিটিতে আর তার নাম ইউনিং। নামটা শুনতে ট্যাং 36 রোমান্টন সুরে গেল। সে বলল জংশিং মাত্র 10 বছরের বয়সে ফিনিক্সে ব্লাড জাগিয়ে দিয়েছে, এই মহাদেশের জিনিয়াস হয়ে উঠেছে যে আজ ক্লান লিডার প্রথম স্থানে পেয়েছে, আর ভবিষ্যতে সে একটা সিস্টের কুইন হবে। সত্যই কি সেই মেয়ে তোমার ফিয়ান্সি? তুমি কি নিশ্চিত? এই কথা শুনে চ্যানশিং আবেগে হয়ে বলল আমার কাছে এখনও সেই শিশুরা দুষ্ট মেয়েটা যে আমার অনেক চিঠি পাঠাতো। কখনো ভাবিনি যে ভবিষ্যতে সে এতটা আউটার ডিসিপ্লিন হয়ে যাবে। আমি ওর জন্য একদম খুশি। ততক্ষণে ট্যাং 36 বলে ভাই এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং অ্যাডমিশন তোমার রিজেক্ট করেছে, কারণ ডিভাইস জেনারেল জু ও বাড়িতে খবর গিয়েছে যে তুমি
হেলডো সিটিতে পৌঁছে গেছো আর ডিভাইন জেনারেল অনেক বেশি পাওয়ারফুল। যদি জুংসিং বিয়ের ব্যাপারে টাউনে ছড়িয়ে পড়ে তাহলে সবাই ওদের কাছে প্রশ্ন করতো যে জুংসিংয়ের হবু স্বামী তো মাউন্টেনে থাকার লোক। তাদের রেপুটেশন নষ্ট হয়ে যেত। বিশেষ করে তোমার হবু শ্বশুর, যার নাম শিজি। তিনি তার দক্ষতার জন্য বেশি পরিচিত ছিল। এখন সব কখনো ভেবে চ্যানশিং চিন্তিত হয়ে পড়ে। সে সরাসরি জু ফ্যামিলির দিকে চলে গেলে সাথে সাথে সে মনে বলে, আমি ইয়ংকে জোর করে কোনো সম্পর্কের মধ্যে বাঁধতে পারবো না। আর আমার কারণে তার সম্মান বাড়ানো উচিত নয়। আমার জন্য তার সুনাম নষ্ট হয়ে যাওয়া আমি সহ্য করতে পারবো না। তাই তখন আমি নিজে গিয়ে ম্যারেজ কন্ট্রাক্ট তাকে ফিরিয়ে দেব। কিন্তু তখন ইয়ং বাবা শিজি সেখানে এসে পৌঁছায়। এটা ছিল ইস্টার্ন রিজনের ডিভাইন জেনারেল, যে চ্যানশিংকে বলে যে সে ম্যারেজ ঠিক আছে, কন্ট্রাক্ট আমার হাত দিয়ে আবার একবার হবে, না হলে তুমি কালকে সূর্য দেখতে পারবা না। তাই চ্যানশিং সম্মানে জানিয়ে বলল, আমি নিজের কন্ট্রাক্ট ফেরত দিতে যাচ্ছিলাম। তাহলে আমি কি নিজে জংসিংকে পেয়ে সরাসরি দিতে পারি না? এই কথা শুনে শিজি বলল, তুমি এই কন্ট্রাক্ট আমারে দাও। যদি চ্যানশিং সেটা মানতে চাইছিল না। সে বলছিল, আমি নিজে মিন ইয়ংকে সেই কন্ট্রাক্ট দিতে ধন্যবাদ জানতে চাই। যদি তারও সব চিঠি না পাইতাম আমি কখনো তার সঙ্গে বন্ধুত্ব বানাতে না। কিন্তু শিজি অনেক বেশি রেগে গেছে। সে বলে যে আমার মেয়ে এখন প্রথম শ্রেণী পিকে আছে। তুমি চাও যে সেখানে এসে পাবলিককে নিজে অপমান করুক। হয়তো তোমার সাথে দেখা করার পর সে আমাদের বাড়ি আসতে দেয় আর সব সময় সেটা তোমার উদ্দেশ্য। এত বলেই শিজি তার ব্ল্যাক ইউনিক দিয়ে তার উপরে আক্রমণ করে, যেখানে চ্যানশিং আহত হয়ে গিয়েছে। কিন্তু সে জানতে এই ইউনিকের দুর্বলের কথা, তাই সে তার সুই ব্যবহার করে সেই ইউনিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে শিজি বলল, তুমি তো কাল্টিভেশনও করো নাই, সত্যি কি মনে হয় তুমি কি আমাকে মোকাবেলা করতে পারবা? আর তারপর ওই মানুষটা চ্যানশিংকে আক্রমণ করে। বেকিং সেবা ব্যবহার করার কথা ছিল। চ্যানশিং ইতিমধ্যে এই টেকনিক সম্পর্কে জানতো আর ও জানতো এই আক্রমণ ঠেকানো সম্ভব। এখানে শিজিকে বলছিল, এটা তোমার শেষ সুযোগ, বলো তো তুমি কি এই কন্ট্রাক্ট দিতে রাজি? কিন্তু চ্যানশিং বলল যে সে এই কন্ট্রাক্ট শুধু ইয়ংকে দিতে পারবে। ওকে শুনে ইয়ংয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে ধন্যবাদ জানাতে হবে। এটা শুনে শিজি রেগে ফেটে পড়ল আর একের পর এক মাল্টিপল আক্রমণ ছুড়ে দিল। এখানে চ্যানশিং বেহাল অবস্থায় আহত হয়ে পড়ল। শিজিন তখন বুঝতে পেরেছে যে এই লোকটা বেশ সাহসী এবং বুদ্ধিমান। যদি বেঁচে থাকে ভবিষ্যতে আমার জন্য সমস্যা তৈরি করবে। তাই সঙ্গে সঙ্গে আমি বেকার সঙ্গীতের করে নিজের ব্লককর্ন ছেড়ে চ্যানশিংকে পেছনে ধেয়ে দিল। সে সঙ্গে সঙ্গে নিজে শোল্ডার্স করে স্টার ডোমেন তৈরি করে, যা ততটা ভয়ঙ্কর ছিল যে চ্যানশিং সত্যি দূর থেকে সেটা দেখতে পেয়েছিল। সে বুঝতে পারল তার বন্ধু বিপদে আছে, তাই সে সঙ্গে সঙ্গে চ্যানশিংকে সাহায্য করতে রওনা দিল। আর ওর দিকে শিজি, সে বলছিল, আমার মেয়ের রক্ত সত্যকারের ফিয়ান্সি, এই পৃথিবী তার মতো কেউ নেই। এটা শুনে চ্যানশিং জিজ্ঞাসা করলো যে যদি এত শক্তিশালী তাহলে আমি কি মরার যোগ্য? এমন আইন কোথায় আছে? তারপর সে সোনালি ডার্ক শট ছুরি বের করলো। এই পৃথিবীর সবাই আলাদা, তাই কাউকে এভাবে আপন
করা যায় না। এটা শুনে সিজি চুপ ও চ্যাংশিং বলল, প্রথমে আমি নিজে চেয়েছিলাম এই চুক্তি ভাঙতে, কিন্তু ভাবতাম তোমার মেয়ের যোগ্য নই আমি। কিন্তু এখন আমি এই কন্ট্রাক্ট ভাঙবো না, আগে তোমার সবে ভাঙবো, তারপর তোমার স্টাফ ও ডোমেন ভাঙবো। বিল চংশেং এর কাছে ও কাল্টিভেশন না থাকলে কি হয়েছে, সে তো অনেক মেধাবী ছিল। সিজি যতটাই শক্তিশালী হোক না কেন, চংশেং কখনো ক্ষমতার সামনে মাথা নত করে না, বরং সে সৈকয়ের সম্মান করে এবং যিনি সম্মানযোগ্যতা। এখন পর্যন্ত এই দুইজন একে অন্যের উপর আক্রমণ করছে। তার সঙ্গে আগে সেখানে একজন বান্দি এসে পৌঁছায় দিয়ে আসতে অনেকগুলো লোটাস ফুল ফুটিয়ে সিজির সেবা এড়িয়ে ভেঙে দেয়। এর নাম মইম, আর সে চিফ। সে একজন এম্পায়ার অফিসার ছিলেন। শ্রীজ একে বলল, মিস মুন, আমি এখানে আপনার পরিবারে কিছু কাজে এসেছি, তাহলে তুমি কি এ ব্যাপারে হস্তক্ষেপ করছো? তখন সে বলল, আমি তো হস্তক্ষেপ করতে চাই না, বরং আমি তোমাদের গ্ল্যান্ড হেরিন বাদারের ডিভাইন দিকে দিয়ে এসেছি। এটা শুনে সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। এখন মহু তাদের সেই অর্ডার পড়ে গুনাচ্ছিল, যেখানে সিন্ধু গ্ল্যান্ড হরি মাদার চংশিংয়ের সিন্দুর থাকা অনুমতি দিয়েছিল। সাথে বলা হয়েছে চংশিং এখন স্টেজ রিলিজিয়ানের একাডেমি জোর করছে এবং এটি ট্যাং 36 তার বন্ধুর কাছে চলে এসে ওইদিকে সিরিজে বলছিল, এটা তো মাউন্টেনের একটা সাধারণ মডেল, যা আমাদের হোলি মাদার ও একটা এর সম্মান ও কেন দিয়েছে। তখন ও বলল, একটু ভেবে বুঝি কথা বলো, না হলে তুমি কি আমাদের গ্র্যান্ড হোলি মাদারের ডিভাইন অর্ডার অবজ্ঞান করতে চাও? সিজিস জানতো না, যদি সে ও অর্ডার বিরুদ্ধে গিয়ে হোলিন ডিভাইন্স তাকে ও ছাড়বে না। তাই ও সিরিজ চুপচাপ ও বকু বন্ধ হয়ে রাখলো। ঠিক তখনই সময় ট্যাং 36 ধীরে ধীরে তার বন্ধুকে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই তুমি কি সত্যই সিজির স্টার ডোমেন ভাঙতে পারতো? যখন চংশিং বলে, আমি তো শুধু ফ্লাম করেছিলাম, সেটা শুনতে ট্যাং খুশি হয়ে গেল। সে বললে, হোক না, তুমি মিথ্যা বলেছো, কিন্তু সিরিজ পুরোপুরি বিশ্বাস করেছে তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। তখন নতুন সকাল হয়ে গিয়েছে, তাই চংশিং যেখান থেকে বেরিয়ে পড়ল। টং তাকে জিজ্ঞাসা করলো, তাই তুমি কোথায় যাচ্ছ? চংশিং উত্তর দিল, আমি একটা নতুন দিনের নতুন সকালে দেখতে চাচ্ছি। সঙ্গে সঙ্গে চংশিং মৌনিকে ধন্যবাদ জানাতে শুরু করলো। তখন মৌনি বলল, এখন তুমি বেঁচে থাকবে, কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার ও ম্যাজিক কন্টেনার ও কাউকে কিছু বলো না। আমি আরেকটা জিনিস নিয়ে কৌশলী, যদি তোমার ও গ্র্যান্ড হেওলি ফাদারে তোমার প্রায় বাঁচিয়ে দিয়েছে, তবু এক অন্তর্ভুক্ত কারণে তিনি তোমার ওই অ্যাভিনিশ পাঠিয়েছে। ইউনিক তোমার অন্য কোনো সেক্টর পাঠাতে পারেনি, কিন্তু তা করেনি। হ্যাঁ, মুরু সেস্টন লিজিজিয়ান একাডেমির কথা বলেছিল। যখন চ্যাংশিং আর ট্যাং এখানে পৌঁছায়, তখন একটা কুকুর ওই জমিতে হালকা করছিল। সেটা দেখে ট্যাং বেশি রেগে যায়। সে বলে, হয়তো এর জন্য সিজি চুপচাপ ওখান থেকে চলে গেছে। গ্র্যান্ড হোলি মাদার তোমাদের এই কখনো থাকতে বলেনি। এটা কোনো ভর্তি নয়, বরং একটা কারাগার হবে। এরপর চংশিং বলে, আমাদের এই দেশে কতগুলো রিলিজিয়ান টপ একাডেমি আছে। আমাদের মনে হয় এই সেক্ট রিলিজিয়ান একাডেমি যেগুলোর মধ্যে সবার ওপর হবে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন এই জায়গা এত ফাঁকা হয়ে গেছে। এর কোনো রেকর্ড ও তো উল্লেখ নেই। তখন এই ট্যাং 36 এবং একাডেমির গল্প বলতে লাগলো এবং সে বলল, 20 বছর আগে এই সেট ও রিলিজিয়ান একাডেমি মাস্টার সং টিয়ংহান ফ্যামিলি। চলো বেশি না কথা বলে এপিসোড শুরু। হেলি ফাদার তোমার এই ধ্বংসাবশের জায়গা থাকতে বলল। এটা কোনো ভর্তির জায়গা না, বরং এটা একটা কারখানা হবে। তখন চংশিং বলল, আমাদের দেশে আগে রিলিজিয়ান টপ একাডেমি আছে, আবার মনে হয় এই সেক্টর রিলিজিয়ান একাডেমি সবার মধ্যে শেষ
থাকবে, কিন্তু আমি বুঝতে পারি না কেন এই জায়গায় এত শ্মশান হয়ে গেছে। এর কোনো রেকর্ড নেই, উল্লেখ করা নেই। তাই এখন ট্যাং সতীশ তাকে ওই একাডেমির গল্প বলতে শুরু করে। সে বলে 20 বছর আগে এই স্টেন রিলিজমে একাডেমি মাস্টার সং তিনুয়ান পরিবারের হোলি এম্পায়ার রূপে খুলিয়েছিল না, তাই পুরো একাডেমি মিলে হিটিয়ানকে এম্পায়ারের বিরুদ্ধে শুরু করে দিল। মাস্টার সং এম্পায়ার অনুরোধ করছিল সে নিজের সিংহাসন ছেড়ে দিতে চাইতে এই দুনিয়ার নিয়ম বিচার প্রতিষ্ঠান হয়। যদিও মাস্টার সং এর কথা সত্য ছিল, তবু সে একজন এম্পায়ার, তাই গ্র্যান্ড হোলি ফাদার ওই বন্দি পাশে দাঁড়াছিল। তিনি মাস্টার সঙ্গে বলছিল, তুমি গিয়েছো যখন তোমার সীমা লঙ্ঘন করেছে এই শাস্তি পাবে। এরপর হোলি ফাদার তার ক্ষমতা ব্যবহার করে এর সঙ্গে স্টোর লিজিয়ানকে মিডুটোকেন্ট ব্যান করে দেয়। এই একাডেমি তো একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তাদের একদম একটা আক্রমণ। এই একাডেমি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি তো উঠতে পারছি না যে গ্র্যান্ড হোলি ফাদার তোমার সেই একাডেমিতে কেন পাঠিয়েছিল, তিনি নিজ হাতে ধ্বংস করেছিল। হোলি ফাদার জানতে যে টিয়ংনাহি এর ও রয়্যাল ফ্যামিলি বাকি 5টা একাডেমির সাথে জোট বাঁধে আর ওই একাডেমি বেঁচে থাকার সবাই শেষ করে দেয়। মানে এই একাডেমি থাকলেও তুমি কিছু না করতে ওই 5 এম্পায়ার একাডেমি শূদ্র হয়ে যাবে। বলো তুমি ভাই, তুমি কি এখানে ওই বেকার জায়গায় থাকতে চাহবে? জবাব দিল, এই জায়গা ঝিংঝিং পুরো মন্দিরের মতো সবুজ শ্যামল, একদম শক্তিপূর্ণ আর প্রকৃতির কাছাকাছি। আসলে এই জায়গা আমি খুব পছন্দ করলাম, তাই এখানে আরাম করে বসবাস করব। খুব একটা দিন আগে আবার মাস্টার আমাকে বলছিল, এম্পায়ার কটরের পরীক্ষা না করে আমার ভাগ্য বদলে পারবো না, তাই এই একাডেমির ছাত্র হতে পারলে আমার সুযোগ আসবে। জবাবে পাশাপাশি বলল, ভাই তুমি তো কাল্টিভেশন কি জানো না, আর এখানে কোনো মাস্টারও নেই সে তোমার সাহায্য করতে পারবে। কিন্তু জিং বলে, আমি কোনো ইচ্ছাকৃতভাবে কাল্টিভেশন করি না, কিন্তু আমি জানি কিভাবে প্রোগ্রেস করতে হবে। ট্যাং 36 দীর্ঘ গিয়ে তাকে ও মেরিডিয়ান চেক করলো। এরপর সে প্যানিক হয়ে বললেন, তাই তো প্রতিটা মেরিডিয়ান স্টেলিস এম্পায়ার কঠোর পরীক্ষার মাধ্যমে 3 মাস বাকি। তাই বলল, তো এত কম সময় তুমি একটা কাল্টিভেশন কিভাবে নিবে? এতে চ্যাংশিং বলল, আমার মাস্টার বলেছে জ্ঞান অর্জন কোনো সময়সীমা নাই, অনেক সময় দেরি আসার মানুষরাই সবচেয়ে আগে টেকনিক করে জ্ঞান অর্জন করতে পারবো। আমি তো 3 মাস মধ্যে টপ পজিশনে নেব। আর এখন ও সবাই স্পিচ শিবনের সামনে এসে গেল। ঠিক এখানে একটা মেকানিজেবল লোক লেগেছিল, খুলতে চলে চাবি দরকার হবে। তাই চ্যাংশিং সিনিয়রের কাছে চলে গেল। সে ওর কাছে লিজমের চাবি চাইল, যিনি তার রেগে গেল। সে তার গার্ডকে বলছিল, এই লোকটা বেকার কাটাতে আমার সময় নষ্ট করছে, দেরি না করে তা বুঝিয়ে ঝোড়ো। তার ও চ্যাংশিং গিয়ে সঙ্গে গ্র্যান্ড হোলি ফাদারের আদেশ দেখিয়ে দিল। সে দেখে জিনের আচরণ পরিবর্তন হয়ে গেল। তারপর তো মুহূর্তেই সব বদলে গেল। যা ও চ্যাংশিংকে পেটাতে চেয়েছিল তারা হঠাৎ করে তার মাঝাজ দিতে লাগলো। শুধু তাই না, তারা জিজ্ঞাসা করছিল, স্যার এত চাপ ঠিক আছো নাকি একটু বেশি চাপ দিতে হবে? চ্যাংশিং চেষ্টার সঙ্গে তাদের হাত থেকে নিজের জীবন বাঁচিতে নিজকে অর্ডার দেখালো যে জিং তংহো ফ্যান সেই
সেক্টর ফিরিয়ে দিতে বলো। তুমি যখন হল ঢুকলে তখন বুঝে গেছিলাম যে তুমি আসলে খুব স্পেশাল। এখন তুমি একদম চিন্তা করো না, আমি সব কাজ সামলিয়ে নেব। শুধু তাই না, সে চাবি ও অনেক ধন স্টুডেন্ট লিস্ট বুকে আরও স্টেপেস প্যাক করে দিল। চ্যাং তে না পেরে জিজ্ঞাসা করলো, স্যার আপনি এই স্টেপেস্ট আমাকে কেন দিয়েছেন? জিং উত্তরে দিল, এখন থেকে তুমি একলাই এই একাডেমির মাস্টার, আর রুলস অনুযায়ী তুমি এখানকার নেতা। হ্যাঁ, কথাটা আলাদা, সে এখানকার আর কেউ নয় যার উপর তোমার নেতৃত্ব চলবে। তো চ্যাং তাড়াতাড়ি স্পেশাল কি প্যাভিলিয়ন খুলে দিল। সেখান থেকে সে অনেক বই রাখা আছে, যা 3000 বই, সেখানে সম্পূর্ণ আলাদা। চ্যাং বলল, একাডেমি সত্যই পোলোরিয়ান হবে। পুরো দিনে এখানে ঝাপাঝাপি ছিল, আর আজ এই জায়গায় পুরো, আর এখানে একদম ফাঁকা। সবাই ও চ্যাং শুরু করলো এখানে পরিষ্কারের কাজ করলো। মাস্টার জিং আরও তার সঙ্গে চ্যাং সাহায্য করতে লাগলো। জিন বলছিল, নিজের ও গ্র্যান্ড হোলি ফাদার নিজে তোমাদের রেকমেন্ডেশন করছে, তাই তোমার অবশ্যই লিমিটেশন রয়েল মধ্যে আছে। চ্যাং এর কথা উত্তর দিল না। জিং বলছিল, তাহলে তোমার ও মেরো ক্লিং রোলে আসো। সে কথা ও কোনো জবাব পেল না। চ্যাং বলল, আমি আজ থেকে কাল্টিভেশন শুরু করলাম। এটা শুনে জিন অনেকটা চিন্তা হয়ে পড়ল। সে দেরি না করে প্লোন কোটের ও মাস্টার মিলিয়নের কাছে গিয়ে বলে এই ছেলের ব্যাপারে। সে তো এখানকার পর্যন্ত কীটনাশক ছাড়াও চাষও শুরু করেনি। এখানে তুমি বলো, আমি এমন একটা লোক, সে চলাচলা কেমন শেখানো কি? মাস্টার মিলিয়ন একদম লেখছিল। ওর বলল, কিছু ফুল দেরি ফোটে আর ওদের ওপর ও মাসা ভসা করে। চ্যাং ও দেরি ফোটে এমন ফুলগুলো একটা খেয়াল করলো। আজ আমি তো তারাও দেখব। তাহলে তুমি কেন আমার সাথে না থেকে যাও? হয়তো আজ আমার কোনো সুন্দর স্টার দেখতে পাই। অন্যদিকে চ্যাং মেরি ক্লিংয়ের বই নিয়ে বাগানে চলে গেল। আজ তার কাল্টিভেশন প্রথম দিন ছিল। ঠিক আছে, কাল্টিভেশন কিভাবে করা যায় এটা ওর আগে ও থেকে জানা ছিল, তাই এই বইয়ের লেখা প্রতি নির্দিষ্ট মেনে চলল। এখানকার আমাদের কাল্টিভেশন স্তরগুলো বোঝাতে হয়েছে। প্রথম ছিল ম্যানন ক্লিং, দ্বিতীয় ছিল সিলিং এলিমিনেশন, তৃতীয় সেট হেলল একাডেমি অ্যালট দ্য প্রোটন টুল, চতুর্থ ছিল স্টার গ্যাদারিং, পঞ্চম ছিল ফলোইং দ্যান সেলেন, আর সবচেয়ে শেষ ছিল ডিভাইন কাল্টিভেশন। প্রথম ধাপে এই কাল্টিভেশন তার ডেস্টিনি স্টার লাইন আপ করতে হবে। সে লোকটা তার ও ডিভাইন কনজেনশন সাহায্যে তারপর স্টার ও টুকে, আর সেই অংশ তার ও থেকে নিজের ডেস্টিনি তারও খুঁজে বের করে। যত বেশি শক্তিশালী এই ডেস্টিনি চমকেবে, তত বেশি সে শক্তিশালী হবে। ডেস্টিনি তার সে পেতে পারবে। এখানে চ্যাং বলছিল যে রিডিং এর মাধ্যমে বিক্ষণিত চরিত্র অনেক ভালোভাবে বিকাশ পেতে পারে, আর তাই আমাদের মাস্টার সবসময় রিডিংয়ের উপর জোর দিয়েছিল, কাল্টিভেশন না। আর আজ আমার পরীক্ষা। এখানে আমার চ্যাং আর আত্মাদের দেখতে পাচ্ছি, যা শি অফ স্টার ও পৌঁছে গেছে। সে প্রথমে শি অফ স্টারের সাক্ষিত হয়। সে বলেন, এটা তো অনেক বেশি সুন্দর। আচ্ছা, এখন তা এই লক্ষ কোটি তারার মধ্যে তার ভাগ্য তা খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ পর ও সে লাল রঙের একটা তারা দেখতে পায়। ভাবলো বুঝতে পারে যে এই ঘটনা জিন আর ও মাস্টার মিনিশন দেখেছিল। জিং বলল, এর সাধারণত ভাগ্য তার আজ প্রথমবার দেখালাম। আর রাইজস একাডেমি থেকে শক্তিশালী ওরা রিলিজ হচ্ছে। যতই এই তার আমাদের চ্যাং মাস্টার মেলিনিয়ার সার ও দিল। এদিকে চ্যাং মাস্টার সিনিয়র ইউনিয়ন সেই তার দেখতে পাচ্ছিল। ইউনিয়ন এশিয়ান মাস্টারকে বলল, তার আমাকে ডাকছে। সে তারার কাছে চলে গেল। এটা কি আমাদের চ্যাং না? মাস্টার বলল,
হ্যাঁ, এটাই তারা। আর এই ডেস্টিনি স্টার অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছিল, কিন্তু সে অনেক দূরে। তাই চ্যাংশিং সি অফ স্টার থাকা লাইট অ্যাট ডেট গেট পেরিয়ে যেতে হবে। এদিকে চ্যাংশিং অনেক ইচ্ছুত হয়ে নিজে ডেস্টিনি স্টারের দিকে এগোতে লাগলো, কিন্তু হঠাৎ করে লাইট স্টার ডেস্ট এর সঙ্গে মুখোমুখি হলো। সে গেট তাকে সামনে যেতে দিচ্ছিল না। চ্যাংশিং আর এর আগে এমন কোনো গেটে কথা শুনিনি। এর মাধ্যমে শুধু একটা একাডেমি চিন্তা ছিল, নিজের ডেস্টিনি স্টার পাওয়ার। হঠাৎ কিন্তু সেই মুহূর্তে সে দরজাটা সুল তার ও তারা ডিজাইন কনসোনার শক্তি গ্রহণের হতে লাগলো। মানে এই গেট আর করে তার ও মাস্টার স্পেস পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে আর তার মৃত্যু ঘটতে পারে। তবু চ্যাংশিং তো ভবিষ্যতে দুশ্চেনা মানুষ ছিল। সে বলল, ভাগ্য বদলে এই প্রথম ধাপ, আমি নিশ্চিত এখান থেকে পিছনে হাঁটতে পারবো না। তাই সে গেটটা ঠেলতে শুরু করলো। যতই তার ডিভাইন কনজেকশনার শক্তি গ্রহণ হবে, ততই তার ও ভাগ্য তার দুর্বল হয়ে পড়বে। পাশে ইউনিশনা চিন্তা করে মাস্টারের কাছে বলছিল জুনিয়ান আবেগ দুর্বল হয়ে পড়েছে। ওই সময় চ্যাংশিং লাইফ অ্যান্ড মৃত্যুর ঝঞ্ঝার শক্তি সে পেছনের দিকে ঠেলে দিয়েছিল। এই মুহূর্তে তার মাস্টার যা যা বলছিল তার মাথা ঝড়ে মতো বড়ে যেতে শুরু করে। মাস্টার বলছিল, যখন তুমি তোমার চারপাশের প্রথম শুরু করবে, তখন জীবনে মহাসংঘাতের মতো সংসার প্রতিস্থাপন মুখোমুখি হবে। যদি তুমি ভাবো জীবন খুব ছোট, তাহলে সবচেয়ে বড় সুবিধা ও মোকাবিলা করতে পারবে। ঠিক তখনই চ্যাংশিং এ ভাগ্য তার ও আর স্মাল হয়ে গেল এবং তার মাস্টার ইউনিয়নের একটা দেখে মনে খারাপ করলো। সত্য কথা বলতে কিছুক্ষণ এর তারা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। যা দেখেছিল তা চিন্তা হয়ে পড়লো যাচ্ছে। সে বলল, চ্যাংশিং ফেল হয়ে যাও না তুমি। তখন মাস্টার মেশিন বলল, একটু ধৈর্য ধরতে হবে। একদিন চ্যাংশিং নিজের ছোটবেলার কথা সম্মুখীন হতে লাগলো। সে ভাবলো, যদি আমার সুস্থ বাড়ে তাহলে আমি আমার নিজের লোকদের উপর বোঝা হয়ে যাব। তাদের অসহায়হীন হয়ে যাব। আমি আমার মাস্টার আর সিনিয়র ভাই হতাশ করতে পারি না। আমার বাঁচতে হবে যাতে আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে সুযোগ পাই। আমি মাস্টার গভীরত করতে চাই। আমার ইউনিয়নের সাথে দেখা করতে হবে। আর ঠিক সেই সময় চ্যাংশির শরীরে আরও অনেক আলো প্রবেশ করতে লাগে। আসলে তার নিয়তে তার ওকে সাহায্য করছিল। তাই চ্যাংশিং এই সেকেন্ডের মধ্যে সেও জীবন মৃত্যু দরজায় ভেঙে দিল। ঠিক তখনই আকাশে পুরো ঝলমল করতে লাগলো। মাস্টার বুঝিয়ে হাসি ফুটলো আর নিজের আনন্দ সীমা সিরিয়ে না তার বলছিল, এই ছেলেটা তো নিয়মিত তার লাইফ আপ করে দিয়েছে। সত্যই এই লোকটা অনেক বেশি স্পেশাল, না হলে এমন সুন্দর নিয়মিত তারা কারো কাছে নাই। তখন মাস্টার মিলিশিয়ান বলছিল, দেখতে তো আমি বলছিলাম কি, ফুল ফোটার একটু সময় লাগে, কিন্তু তাদের গন্ধটা সাধারণ ছিল না। এই দৃশ্যটা জিউনিয়াং দেখতে পেল। সে বলে, এমন দুর্যোগ তারা ও শুধু আমার ও লিডার টাংশিনের হতে পারে। হয়তো ক্যালটিভেশন শুরু করতে দিয়েছে আর প্রথম দিনে পুরো সিদ্ধুকে ঝকঝক করেছে। এই দিকে ডেস্টিনি স্টার সরাসরি চ্যাংশিংয়ের কাছে পৌঁছে গেল। চ্যাংশিং আর সেই স্টার একে অন্য সুরের সঙ্গে এখানে অনেক রং ছড়াতে লাগলো। আর শেষমেশ সে তারা শক্তি পাওয়ার সাথে সাথে চ্যাংশিং মেরোকেলিনের এর স্টারে টেম্পারি বডি লেভেলে পৌঁছে গেল। এই লেভেল পৌঁছে চ্যাংশিং অন্যদের অসুস্থগুলো আমি ঠিলে ঠিক করতে পারতাম। আসলে কথা হলো, চ্যাংশিং শিশু গন্ধ এবং পাশে দলতে বসে থাকতো। মেয়েটা কাছে পৌঁছে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি গায়ে চল শুরু করলো এই এনার্জি খুঁজে। সেও বলছিল, ভাগ্য তাড়াতাড়ি একদম চমকার। হয়তো সেই ছেলেটা আমার রোগ খেলাতে পারবে। তারপর সে 1000 মাইল দূরে অ্যামুলিয়া চালু করে সোজা লিজিয়ানের একাডেমি দৌড়ে গেল। বলে, এখন যিনি চাচা আমাকে
কোনোভাবে খুঁজে পাবে না। এভাবে আমি হাজার মাইল দূরে কোথাও আছি, কিন্তু আমি এখানে। কেউ হয়ে ওকে বন্দিত ক্যারিন ধরে ফ্যান্ডে ফেলে দিল। সেখানে একজন কাল্টিভেশন ওকে বলছিল, ইয়ং হাই, অবশেষে আপনার সঙ্গে দেখা হলো। আমি জানি না কতদিন থেকে আপনার অপেক্ষায় ছিলাম। এখন চ্যাংশিং ওই ফরমেশনটা লক্ষ্য করেছিল এবং কিন্তু সে ওই ফরমেশনে দেখে নাই। এই বন্ধুর নাম বাই লিউ, আর সে বাইটি সিটিয়ে রাজকুমারী ছিল। লোকটা ওকে বলছিল, যতদিন থেকে তুমি রেড রিভারে আসছো ততদিন থেকে আমি তোমার নজর রাখছি। লিউ সব ও বুঝিয়ে গিয়েছে। মনে হচ্ছিল যে এই ছেলেটা আসলে একটা দানব, তাই সে তাড়াতাড়ি খুব 1000 মাইল টেলিভিশন ব্যবহার করে সেখানে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে ছেলেটা ও সেখানে শিল্ড ফর্ম করে রেখেছিল যাকে সমকল রান করে। সেটা দান লর্ডের একটা স্পেশাল আর্টিফ্যাক্ট দিয়ে বানানো হয়েছে। সাথে এই ছেলেটা বলছিল যে স্ট্যান্ড গ্যাদারিং রুমের মাস্টার একটি ভাঙন পারেন না, ধরো তোমার মারণ নিশ্চিত। তারপর ও এই ছেলেটা নিয়ে ওপর হামলা শুরু করলো। ঠিক তখনই নিয়েও তারও ফলিং রেঞ্জ রিপোর্টকে সম্মান করে নিল, কিন্তু সেই দানবটা এটা এতটা শক্তিশালী ছিল যে লিওনিও কিছুতে একে আঘাত করতে পারছিল না। আর সঙ্গে লোকটাও বলছিল, প্লিজ তোমার ও ম্যানিটিয়াম বন্ধ এবং আমি তোমার খুব সহজেই ডাউন করতে পারি। কিন্তু লিওন আপনার ফ্রেঙ্কে বের করে তার ও টু লেন্সে ব্যবহার করে সে লোকটার পিছনে ঠেটে দেয়। ঠিকই, এতে ও লেল আরও বেশি আঘাত পায়। এখন সে একদমও ডুক এলসে ব্যবহার করতে পারবে না। তখন এই সুযোগে নিয়ে ডেমন তার উপর আক্রমণ করে। সে শেষ করার খুব কাছাকাছি ছিল, কিন্তু ঠিক সেই সময় চাংশেং রিফেন্ট দাও ভিজেন চেস্ট শুরু করলো, যেটা মাধ্যমে লিংফিং তারও পাওয়ার ব্যবহার করতে পারছিল। এদিকে ওরা ডেমন শোক সে ব্যাপারে যে এখানে আসলে কেউ আছে যেটা লিওকে সাহায্য করছিল। সত্য কথা বলতে চ্যাংশেং ডিরেকশনাল ম্যাক করে লিকে ও ডেমনকে লোকেশন জানিয়ে দিচ্ছিল, যার ফলে লিউ ওর ওপর ফ্যামিলি রেনরং দিয়ে আক্রমণ করছিল, যা ডেমনটা বেশও গুরুত্ব হলো। সে বলল এই মুহূর্তে দুর্বল মেরিডিয়ান ব্লক হওয়ার কারণে সে জাদু ব্যবহার করতে পারছে না। তাহলে সে হচ্ছিল ওকে আমার লোকশন করছে। ঠিক সেই ও মুহূর্তে চাংশেং এই জায়গায় অ্যান্টিট হয়ে গেছে। ডেমনও বলছিল, আমারও মুভমেন্ট ও টেকনিক ও কেউ বুঝতে পারবে না। এটা আমাদের ডেমনের একটি সিক্রেট টেকনিক, কিন্তু তুমি তোমার তো প্রতি মুভ আগে থেকে ধরে ফেলেছো। তখন চ্যাংশিং বলে, তোমার ফরমেশন মোট 316টা ভেরিয়ার আছে, তাই আমি স্টারিং করে এসব প্রতিটায় ভেরিয়েশন মুখস্থ করেছি, তেমন TMBL। ও সে বলল, যাই হোক, এই মিশনে আজ অবশ্যই সফল হবে। আর তার জন্য নিজের ও তলোয়ার নিজের শরীরে ঘুষে নিল, যার কারণে ওখানে অনেক শক্তিশালী আর আবার রিলজন হয়ে শুরু হলো। ও এটা বলা হলো মক্কলেস হেভেলিং এমিনেশন। আকাশ থেকে একটা খুব ভয়ঙ্কর আর্টিফ্যাক্ট ও পড়াতে শুরু করলো। লিউয়াং চাংশিংকে বলছিল, এটা ডেমনের একেবারে মারাত্মক আর্টিফ্যাক্ট, আমরা এটাও যেভাবে হোক থামাতে হবে। যদি এটা সাইলেন্ট করে তাহলে আমাদের বেঁচে থাকা কোনো সুযোগ থাকবে না। কিন্তু যখন সেই আর্টিফ্যাক্ট ওপর আক্রমণ করে সেই মকলেস তাকেও পিছনে ঠেলে দেয়, তখন চাংশিং মনে পড়ে যে সে এই আর্টিফ্যাক্টের ব্যাপারে পড়েছিল আগে। এটা টপ 100 আর্টিফ্যাক্ট যার ফলে এটা কিন্তু পরে এটা 19 নম্বরে চলে গেছে। ড্রাগন ব্লেড বের করে নিল। সে বলছিল, যদি আমি এইও ড্রাগন দিয়ে একটা ফাট দেই তাহলে এটাও ধ্বংস হয়ে যাবে। আর ঠিক তেমনই হলো। ড্রাগন সতর্কে হালকা আক্রমণ ও সমকলনে ড্যামেজ হয়ে গেল। এই আক্রমণে কিরণ ও জংশন নামে একটা দেবতা অভিযান ও জেনারেল ও দেখতে পেয়েছিল, তাই সে ততক্ষণ তার ও তলোয়ার নিয়ে সেই দিকে ছুটলো। ফলে ও সমকলনে ছিদ্র করে জংশনের
তলোয়ার সরাসরি ডেমনটা দেহ টুকরো, যার কারণে সেই ডেমনটা বেশি আহত হয়েছিল। আর ঠিক সেই সময় সেই জিনিস নামে একটা লোক ওখানে এসে পড়ল। আসলে এটা ছিল জিনিস বাইল সিটি ও গ্র্যান্ড স্টারে, যা ওর সঙ্গে সঙ্গে ডেমনটা অস্ত্র ধ্বংস করে ও নিজের পাউডার দিয়ে ডেমনটারা গলা চেপে ধরল। যদি তখন জিংয়ের জং এখানে পৌঁছে গেল, সে নিজকে বলল, আমি এই ও লোকটাকে জানো, জংডাঙ্গে জেনে ফেলছিল, তাই তা থেকে আমার অনেক তথ্য পেতে পারবো। তাই ও কি না, তুমি ব্যাপারটা যেতে দূরে থাকো বা না যেন তত ভালো। তুমি তো 3 দিন যা কিছু করো তা ওর সাথে করো, কিন্তু চতুর্থ দিন জীবিত ও থাকা ঠিক হবে না। এটা শুনে চ্যাং এই ডেমন নিয়ে সেখান থেকে রওনা হলে গেল। এখন চ্যাং সেখান থেকে যাবার মুখে ছিল, তখন যিনি তার কাছে এটা ও চেক ও ডিজিট ধরনের তাকে ধন্যবাদ জানাতে চাইছিল। সে বলল, এটা যে কোনো জায়গায় ও এক বছর ও থাকে তখন তোমাদের 10,000 গোল্ড ও টেল মিলবে। সিং সেটা নেবার ও আগ্রহ দেখালো। সে বলল, আমার শুধু পড়াশোনার কাল্টিভেশন করার জন্য, প্লিজ আমাকে অনুমতি দাও। এটা শুনে জিং ও গোপনে ভাবলো, এটা ছেলেটা একদম বুড়ো, এত বড় সম্পর্ক ফিরিয়ে দিব। আর এখানে আমাদের লিহকে এর গল্প বলা হয়েছে, যেটা সে বড় সিটি ও রাজকন্যাও ছিল, কিন্তু তারও মেরিডিয়ান, হেমন্ডেন আর ডেমন 2 ধরনের ডেভোর্সেড হওয়ার কারণে সে কাল্টিভেশন অনেক কিছু করতে পারে নাই। তাই রাজাও ঠিক করলো যে 3 বছর পর লিহ হেনকে বিয়ের জন্য কোনো রাজ পরিবারে দিয়ে দেবে যে কাল্টিভেশন করতে পারবে না। তাই তারও বাবা তাকে নিজেকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করতে চাইছিল, কিন্তু লিহ অংশের ইচ্ছা অনেক রকমই ছিল, যে একজন শক্তিশালী কাল্টিভেশন হতে চেয়েছিল। যখন সে বোধে হলো তখন অনকালে জিনিয়ার কাছে যেতে লাগলো আর বলল, আমাদের নতুন প্রতিবেশী আমার মেরিডিয়ানে ঠিক করতে পারে। যদি সে আমাকে কেয়ার করে, আমি নিশ্চয় আমার ভাগ্য বদলাতে পারবো। অধীর জনসংখ্যা বলছিল যে কাল ও রাতে আমার পুরো রোটিনাটার ও এলোমোশন হয়ে গেছে। না আমি স্টারলাইন ও শুরু পেয়েছি, না ভালো করে ঘুমাতে পেরেছি, কিন্তু আর সব কিছু শান্তি। তাই আমি পুরো দিনটা ভালোভাবে কাজ লাগাবো। ঠিক তখনই লিও তো এখানে এসে পৌঁছেছে। সে ধন্যবাদ জানাচ্ছিল চ্যাংশিং। তারও কথা শুনে চ্যাংশিংয়ের দরজাও বন্ধ করতে শুরু করলো, কিন্তু লিওঙ্গন তার জন্য অনেক উপহাস নিয়ে এসেছিল, যার মধ্যে ছিল কাংসং বই, মূল্যবান হেরাপ এবং অনেক রকমের মেডিসিন। চ্যাংশিং তো বইগুলো দেখে সাথে সাথে সে বেশ খুশি হয়ে গেল। লিওং ও বলছিল, এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার, প্লিজ এগুলো গ্রহণ করে আমাকে তোমার সিনিয়র ডিসপিয়ার তার শিষ্য বানিয়ে নাও। এটা শুনে চ্যাংশিং অবশ্য অবাক হয়ে গেল। লিওং তাকে বললেন, আমার মেরিডিয়াম কিছু একটা সমস্যা আছে, কোনো একাডেমিতে সেটা ঠিক করতে পারবে না, কিন্তু তোমার আর থেকে আমি অনেক ভালো বোধ করছিলাম, তাই শুধু তুমি আমার সাহায্য করতে পারো। যদি চ্যাংশিং তারও কথা বিশ্বাস করছিল না, সে বলল, আমার কাছে কোনো হিলিং ক্ষমতা নেই। নিজের কথা প্রমাণ করার জন্য লিওন, তারপর আপনি বিপদে পড়ার পর এরপর হামলা হলো, তাই পাল্টা চ্যাংশিং ও তার সুযোগ সেখানে ঢুকে দিল। এটা ফলে তো লিং ও মেরিডিয়ান একটু উল্লেখ দেখা গেল। চ্যাংশিং সত্য এই লোকটা মেরিডিয়ান ঠিক করতে পারবে না, কিন্তু যখন পর্যন্ত সে তাকে নিজের ও শিষ্য বানিয়ে রাজি হচ্ছে না। আর লিংং বেশিও নিয়োজিত ছিল ওর পিছনে বিরুদ্ধে পরিবার, ছোট বেড়াতে মাকে ও যাকে ও বাগানে সব ও জায়গায় এই লোকটা ওর সঙ্গে থাকে। দুঃখের ব্যাপার যে চ্যাংশিং ভাবছিল এখানে একটু প্রাইভেট পাবে, কিন্তু লিহলিং ও প্রাইভেট দিচ্ছিল না, পুরোপুরি উড়িয়ে দিচ্ছিল। যখন সে চর্চা করতে পড়েছিল, ওই মেয়েটা তার কাছে গিয়ে ঘুরিয়েও পড়লো। এখানে চ্যাংশিং সেটা স্টারলাইন শোষণ করছিল, সেটা পুরো লিহকে শরীরেও প্রবাহিত করে শুরু করলো। চ্যাংশিং বুঝতে পারলো যে সে এটার কারণে একদমও ফোকাস করতে পারছিল না, তাই সে লিওংকে বলল, আমি তোমার মাস্টার হতে পারবো না, আমি মাস্টার হওয়ার যোগ্য নই, আর আমার ওর কাছে এমন সময় নেই, আমার পড়াশোনা বা চর্চার দিকে মনোযোগ দিতে হবে। তবে আমি ইম্পুরিয়ার
কটের ও পরীক্ষা দিতে পারবো, আমারও সেখানে প্রথমে হতে হবে। পরলি বলছিল যদি তুমি সেই পরীক্ষা তবে প্রথম হতে হওয়ার লাগবে। শুনে চ্যাংসিংয়ের একটু অস্বস্তি ছিল এবং অল্প লিওং তো বিশ্বাস করে বলছিল। সে তাকে বলল, দেখেন আমার পথ আলাদা, তোমার প্লিজ আমাদের ও টেনশন দিও না। তারপর চ্যাংসিং লিওন ও মুখে দরজাও বন্ধ করে দিল। পরে ও সকাল দরজা খুলতে সে আর ও লিনজং ও দেখতে পেল না। চ্যাংসিং তারও কাজে মন দিল, কিন্তু এখন লিওন কথা বারবার মনে পড়ছিল। দরজা তারও মুখে আবারও বন্ধ করেছিল, তাই সে কথা ভেবে ও নিজের দোষও ভাবতে লাগলো। সে বলল, আমি ও বাঙালির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যে ছেলেমেয়েটা কিন্তু এমন করো না। আর তখন ভাঙচুর করার আওয়াজও শোনা গেল। সে দেখলো লিও একাডেমির দেয়ালও ভেঙে ফেলেছে। সে বলল, লিওং, আপনি কে বলেছিলেন আমার দুইজন পথ আলাদা, তাই আমি এই নতুন পথটা বানিয়ে ফেলেছি। আমি এখন আপনার কাছে আসি। দুঃখিত। চ্যাংসিং এত ভয় পেয়েছে যে ট্যাং 36-এর বাড়িতে চলে গেছে। ট্যাং বলছিল, ভাই আমি তোমার জানতাম না যে তুমি সেই একাডেমিতে বেশি দিন টিকবে না, কিন্তু এত তাড়াতাড়ি তোমার ফিরে আসার আমি ভাবছিলাম পারিনি। চাই চ্যাংসেন তাকে সব গল্পটা বলে দেয়। ট্যাং 36 বলেছিল সেইটা একাডেমি ইম্পায়ার বা নাহাইকে ডিভাইনও করেছে, কিন্তু তার মানে এই নয় যে আমার কেউ পড়তে পারবে না। তবু এক কাজ করে এই ছেলেটা তোমার ডিসিপিএল বানাতে পারো। চ্যাংসিং বলছিল যে ডিসিপ্লিন নেওয়ার একটা সিরিয়াস ব্যাপার, তাই তাড়াতাড়ি কাছে শ্যাম্পেয়ার অ্যামিলিয়াম আছে, আমারও মতো লোক, তাকে কি শেখাবে? তখন ট্যাং বলে, এত বলো না, তুমি তো ভূতের না, তুমি নিজে ভাগ্য বিপরীত চলে গেছে সিরিজে তো সারাও ভয় পেও না। আসতে চিলিয়ান একাডেমি ভর্তিও নিয়ে পুরো পৃথিবী সক্রিয় হয়ে গেছে, আর তুমি একটা ছোট মেয়ে গ্রহণ করতে পারছো না। চ্যাংসিং বলল, আমার কাছে তো বেশি সময় বাকি নেই। যদি আমার পরীক্ষা টপ করতে পারি না, তবে আমার ভাগ্য আমাকে শেষ করে দেবে। তখন ট্যাং বলল, ভাই তুমি এত দয়া করো না, তুমি ভালো হৃদয় আর সাহসী একজন, তাই তো আমি তোমার সাথে ভাবছিলাম ভাই বানাইছি। তুমি মানুষে এমন নিজের থেকে দূরে করতে পারছো না। মেয়েটা তো একদম নয়। এই নিয়ে নিল বেশি মন খারাপ হয়ে গেছে। আর যাদের বলছিলেন সিনিয়র তো অনেক দেরিতে ফিরে আসছে, আমাদের মনে হয় সে আমাদের থেকে রেগে গেছে। আর অন্যদিকে চ্যাংসিং দূরত্ব একাডেমির দিকে ফিরছিল। সে ভাবছিল, এই মেয়েটা আমাকেও অসম্মান দিয়েছে, আমি তাকে মাস্টার বানানোর যোগ্য মনে করেছি, আর আমি বদলে তাকেও বুড়ো দুর্দশা ব্যবহার করেছি। এই লিওকে বলছিল যে মানুষটা তোমার মেরিডিয়ানে ঠিক করতে পারে, সে তো তুমি কি সত্য এই সুযোগ হাতছাড়া করতে চাও? লিও বলছিল, আমি সিমিনিয়র বিরক্ত করতে চাই না, আর আমি একটা পেশেন্টকে কারোর সঙ্গে ঝগড়া করাও আমারও শাসন ও বিরুদ্ধে। আমার মনে হয় এখান থেকে সিটিকে যাওয়া ভালো হবে। অন্যদিকে চ্যাংসিং নিজের ওপর আগে ছিল কেননা সে নির্দিষ্ট মেয়েতে কষ্ট দিয়েছিল। যখন সে সেই রাস্তার কাছে পৌঁছে যায়, লিন তৈরি হচ্ছিল, কিন্তু সে দেখলো লিওং সেখান থেকে চলে গিয়েছে। এটা দেখে চ্যাংসিং মনে ভেঙে গেল। ঠিক তখনই লিওং কষ্ট বুকিয়ে থেকে আসতে লাগলো। সে বলল, সিনিয়র, আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু আমি জানি আপনার রাইল কে পছন্দ, তাই আমি আপনার জন্য এসেছি। আমি আপনাকে আমি দুর্বল ছিল আমি তাই তার জন্য আমি লজ্জিত। আর যখন এই লোকজন দেখতে পেলে যে মাস্টার জিন আর শাও সেখানে এসে পৌঁছেছে, তিনি শাহকে অনুরোধ করছিল যে প্লিজ আমাকে একাডেমি কষ্ট করো না। 20 বছর ধরে এখানে কেউ আসেনি, কিন্তু এখন একটা মানুষ এখানে বসবাস করতে এসেছে। শাও বলছিল যে এই জায়গায় তো ধ্বংস হয়ে যায়, জানিও না কোনো বকর একটা জিনিস বাড়ি বানিয়ে ফেলছে। এই সময় তার নজর পড়ল চ্যাংসিং এর উপর। চ্যাংসিং শাওকে জিজ্ঞাসা করলো, বড় কিভাবে এখানে আসতে হলো? জি বলল, শীঘ্রই এম্পায়ার পরীক্ষা হবে। সে খুশিতে এম্পায়ার প্যালেসে দাওয়াত দিয়েছে, যাতে সব একাডেমির লোক ইনভাইট করা হয়েছে। তাই মেল বলেছিলাম যে তোমার একাডেমি তো নির্মিত পাঠানো হয়েছে, কিন্তু সাউ বলেছে না,
এটা ইনভাইট করা যাবে না, কারণ রুল অনুসারে একটা সেকেন্ডে কমপক্ষে 2 জন মানুষ থাকা লাগবে। আর এই কচকার কারণে একটাও ডিজাইন নেই। ও চংসং বলছিল, তো মনে লুজার এইও দাওয়াত আসছে কি করে, আর সামনে চলে কেউ ভয়ঙ্কর একাডেমি যোগ দেবে না। তখন লিয়ং বলে, আমি এখানকার ডিসাইবল হতে প্রস্তুত আছি। যিনি চাংসিং বলেছে, প্লিজ তুমি একটা এক্সপেরিমেন্ট করো না। তখন চাংসিং তাকে বলল, যদি তুমি আমাকে শিষ্য হও আমি তোমাকে কিছু শেখাতে পারবো না, আর আমার কারণে তোমার বারবার লজ্জিত হতে হবে। একথা শুনে ইয়ং বলল, আমাকে এটা খুব একটা ক্ষতি হবে না। চাংসিং শিষ্য বানানোর জন্য রাজি হয়ে গেল। এটা দেখে শাও ও রক্তে আগুন ধরে গেল। সে বলছিল, সেদিকে এইভাবে এক্সপ্লেন করা যায় না, এটাও করতে গেলে একটু রিচুয়াল অনুসরণ করতে হয়। তারপর লিং প্রস্তুত হয়ে তার মাস্টারের সামনে অফারিং নিয়ে পৌঁছে গেল, যেটা চাংসিংকে এক্সপেক্ট করে তার মাস্টার রেজুলেশন দিল। এখানে লিও তার সামনে মাথা ঠেকিয়ে তার মাস্টারের সম্মান জানাচ্ছিল। প্রথমবার সে জানা মাস্টারকে হেভেনের মর্যাদা দিল। যখন দ্বিতীয় মাস্টার নিচু করলো, তখন সে মাস্টারকে অর্থে মর্যাদা দিয়েছে। আর তৃতীয় গডাউন এর চাংসিং পাইল হিমুয়ান মর্যাদা পেয়েছে। এখানে চিংসিং তো বেশি হলো, আর চাংসিং তার ডিসেবল দেখে খুব ইমোশন হয়ে গেল। তারপর সে স্টিল ডিয়াজমে একাডেমি রইল নিয়ম নামে লিখে সেই সিল পেয়েছে। মনে এখন দুটো ফ্যামিলিও ডিনারও যোগ দিতে পারত। আর জলকোটে তখনও তাকে কিছু গালি দিয়ে সেখান থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে বলছিল, মাস্টার মানুষটা তো একদম বদমেজাজি, তোমার খারাপও লাগলো না এটা দেখে? জং বলেছিল, রাগ করো না, আমার কাছে সময় নাই, এখন তো আমাদের এই ডিনারে গিয়ে আমাদের একাডেমি প্রতিনিধিও করতে হবে। এটা শুনে লিয়ং অনেক খুশি হয়ে গেল। তারপর আমাদের ট্যাংশ্যাং ফ্যামিলি হ্যাং গ্র্যান্ড দেখা যায়। হাউ এখানে এসে বন্ধুও বলছিল, আর আমি একটু ঢুকিয়ে দিয়েছিলাম। ওই চ্যাংশেং আর সে বোকা সত্য বসে পড়ল ফাঁদে। শোষণ গেলেছে যে নিজের সিপাহীর মারতে গিয়ে বলছিল, তাও আমি চ্যাংশিংকে সবার সামনে মেরে ফেলে দেব। আমি দেখতে চাই চ্যাংশিং গলা কাটতে কত সময় লাগে। আর এর সাথে আমাদের এই এপিসোড